নমস্কার। গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের গল্প বিশিষ্ট লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা অবগুণ্ঠন। গল্প পাঠের সুপর্ণা। আমিনাবাদের পথে তাহার সহিত প্রথম দেখা। 3 বন্ধুতে গিয়াছি লখনৌ বেড়াইতে। এই সুন্দরী নগরীর রহস্য ও সৌন্দর্য, কলাজ্ঞান ও লালসার এত রকম গুজবই বাল্যকাল হইতে শুনিয়াছি যে কৌতূহলের আর অবধি নেই। কোনো রকমে পৌঁছাইয়াই স্নান সারিয়া বাহির হইয়া পড়িলাম একটা টাঙা করিয়া। তারপর সারাদিন ধরিয়া জিন্দা আজবঘর, মিউজিয়াম, 3টা ইমামবাড়ি, রেসিডেন্সি, ছত্রমঞ্জিল, গোমতী ব্রিজ, লামাটিনিয়ার প্রভৃতি দেখিয়া বেড়াইলাম। ধর্মশালায় ফিরলাম যখন, তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হইয়া গিয়াছে। বন্ধুবর সতীশের উৎসাহ অপরিসীম। সে স্নান সারিয়া ঘরে আসিয়া বসিয়াই কহিল, তা তো হলো, কিন্তু লখনৌ দেখলুম কই? বিস্মিত হইয়া প্রশ্ন করিলাম, তার মানে? বিমল কইল, বাপ, লখনৌ দেখার ঠেলায় সারা গায়ে ব্যথা ধরে গেল। সতীশ কইল, ও কি দেখা হলো? কতগুলো ভাঙা বাড়ি, কতগুলো গোড়, আর কতগুলো বিবর্ণ আয়না, ওর মধ্যে লখনৌ কই? বিখ্যাত লক্ষণাবতীর প্রাণের দেখা না পেলে কি লখনৌ দেখা হলো? বিমল বেচারি একটু গদ্য ধাঁচের লোক। সে একটু সংশয়ের সুরে কহিল, শহরের আবার প্রাণ, তা সে কোথায় দেখতে পাওয়া যাবে শুনি? সতীশ উৎসাহের সহিত কইল, রাস্তায়, চকের পথে, আমিনাবাদের রাস্তায় ঘুরে বেড়াও, তবে এই শহরের পরিচয় পাবে। তবে এর প্রাণের সঙ্গে হবে সাক্ষাৎ। এর বিপুল জনতার মধ্যে যে রহস্য নিজেকে অবগুণ্ঠিত করে রেখেছে। বাধা দিয়া বিমল কইল, থামা বাপু তোর বক্তৃতা। মরছি এখন গা হাতের বেদনায়, ও এখন রহস্য আর অবগুণ্ঠন করতে বসল। সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, তুই একেবারে নিরেট, এসবে বুঝবি কি? নবাবের দেশ, এর পথে ঘাটে রহস্য, তার খবর রাখিস? যাবি বিজয় আমার সঙ্গে? ভয়ে ভয়ে কহিলাম, কোথায়? এমনি একটু ঘুরে বেড়াবো পথে পথে। যাবি? যাইবার যে খুব বিশেষ ইচ্ছা ছিল তাহা নয়, তবে রাত্রিবেলাকার লখনৌয়ের রূপ দেখিবার বাসনা একটা ছিলই। তাহার উপর সতীশের ভয়ে দৈহিক ক্লান্তি ঝাড়িয়া ফেলিয়া কহিলাম, চল যাওয়া যাক। বিমল বিছানার উপর চিত হইয়া শুইয়া পড়িয়া কহিল, যাও বাবা তোমরা, খুব রোমান্স করো। মোদ্দা আমি পাদমেকং ন গচ্ছামি। বাইর হইয়া পড়িলাম সতীশের সঙ্গে রাস্তায়। এই শহরের যে নাম রাখিয়াছিল সিটি বিউটিফুল, সে রসিক ব্যক্তি সন্দেহ নাই। এলাহাবাদে প্রশস্ত পথে অসংখ্য বাগানে সৌন্দর্য আছে নিশ্চয়ই, কিন্তু সে যেন শ্রীহীন রূপসী বিধবার মতো। কিন্তু লখনৌ, সমস্ত শহরটি যেন বাইজি আলোতে অলঙ্কারে হাস্যে চটুলতায় ঝলমল করিতেছে। বিশেষ করিয়া এই রাত্রে রাজপথে বাহির হইয়া তাহার যে অপরূপ রূপ নজরে পড়িল, তাহার বোধ করি তুলনা নাই। আমিনাবাদের রাস্তায় চলিতে চলিতে মনে হইল সারা শহরব্যাপী যেন একটা সাড়ম্বর উৎসব চলিয়াছে, এবং সে উৎসবে যাহারা যোগ দিয়াছে তাদের ক্ষুধা, তৃষ্ণা, অভাব, ব্যাধি কিছুই নাই। ইহার উপরেও যাহা দেখা যায়, অন্তরেও তাহাই। একটা বড় শরবতের দোকানের সামনে গিয়ে বসিয়া পড়িলাম। বড় বড় অক্ষরে উৎকৃষ্ট ফালুদার বিজ্ঞাপন রহিয়াছে। দেখিয়াই সতীশ হুকুম দিয়া ফেলিল, দুটো ফালুদা। কে জানে ফালুদা কি, কিন্তু দুটো ডিশে করিয়া যখন দিয়া গেল তখন আশ্বস্ত হইলাম, কুলপি বরফেরই একটা নামান্তর ও রূপান্তর মাত্র। তাহাদেরই দেওয়া চামচে করিয়া একটু একটু মুখে দিতেছি। এমন সময় খানিকটা চড়া আতরের গন্ধ নাকে আসিয়া লাগিল। বিস্মিত হইয়া চাহিয়া দেখি একটা টাঙা আসিয়া একেবারে দোকানের গায়ে লাগিয়াছে, এবং গন্ধটা আসিতেছে টাঙা হইতেই। একটু পরে টাঙার উপরে টাঙানো পাতলা কাপড়ে পর্দা সরাইয়া
বাইর হইল শুভ্র সুন্দর একখানি হাত এবং অবগুণ্ঠিত একটি মুখ। বিনা নিন্দিত কণ্ঠে আদেশ করিল, বড়া ফালুদা একটু। দোকানদাররা ব্যস্ত হইয়া উঠিল। আমরাও কৌতূহলী হইয়া ফিরিয়া বসিলাম। ক্রমে পাতলা ওড়না অবগুণ্ঠনের মধ্য হইতে গভীর কালো একজোড়া আঁখির দৃষ্টি আমাদের উপর আসিয়া পড়িল। মুহূর্তকাল মাত্র স্থির হইয়া রইল। তাহার পরই পর্দা সরাইয়া দৃষ্টির অধিকারিণী নামিয়া আসিল। উপস্থিত সকলকারই বিস্ময় স্পষ্ট হইয়া উঠিল। আমাদের তো কথাই নাই। কিন্তু অবগুণ্ঠিতা সেই রহস্যময়ী দক্ষিণে বা বামে কোথাও ভ্রুক্ষেপ না করিয়া সোজা আমাদের সামনে আসিয়া দাঁড়াইল। তারপর ছোট একটি সেলাম করিয়া পরিষ্কার উর্দুতে কহিল, বাবুজি, আপনারা বাঙালি? সতীশ এত হতবুদ্ধি হইয়া গিয়াছিল যে সে জবাবই দিতে পারিল না। আমি মাথা নাড়িয়ে জানাইলাম, হ্যাঁ। নতুন এসেছেন? হ্যাঁ। কয়েক মুহূর্ত চুপ করিয়া কি ভাবিল, তারপর কহিল, বাবুজি, একটু মেহেরবানি করে আমার ঘরে যাবেন ৮ ঘন্টার জন্য। এ অপ্রত্যাশিত অনুরোধে হতভম্ব হইবার কথা। ঠিক কী জবাব দিব বুঝিতে না পারিয়া চুপ করিয়া রহিলাম। সে বোধহয় আমাদের মনের কথা বুঝিতে পারিল। কহিল, মেহেরবাই আমার নাম বাবুজি। আমার কথা সবাই জানে। আমি আপনাদের কোনো অনিষ্ট করব না। একটু কাজ আছে বলেই আপনাদের বিরক্ত করছি। সতীশকে ঠেলা দিয়ে উঠিয়া দাঁড়াইলাম। কহিলাম, কোথায় যেতে হবে বলুন, আমরা প্রস্তুত। মেহেরবাই টাঙাওয়ালাকে কি ইঙ্গিত করিল। টাঙাওয়ালা আরেকটা টাঙা ডাকিল। তারপর সবিনয় আমাদের সেই টাঙায় উঠিতে বলিয়া বাইজি নিজের টাঙায় উঠিয়া বসিল এবং মিনিট 5 মধ্যেই আমরা তাহার বাড়ি পৌঁছিলাম। তার যে পয়সা আছে এ পরিচয় তাহার বাড়িতে পা দিয়ে আমরা টের পাইলাম। দামি আসবাবে ও দাস দাসীতে পূর্ণ সেই অট্টালিকাকে সহসা দেখিলে নবাব প্রাসাদ বলিয়া মনে হয়। সে এক সুসজ্জিত হলঘরে আমাদের বসাইয়া পান ও তামাক আনিতে আদেশ করিল। তারপর আমাদের সামনেই আসিয়া বসিল। এই সমস্ত সময় কিন্তু অবগুণ্ঠন তার মুখ হইতে একবারও খোলে নাই। চাকর আসিয়া পান ও তামাক দিয়া চলিয়া গেল। তার পায়ের শব্দ বারান্দার কোণে মিলাইয়া যাইতেই মেয়ের অকস্মাৎ হাত জোর করিয়া ব্যগ্র ব্যাকুল কণ্ঠে কহিল, বাবুজি, প্রাণের দায়ে আপনাদের ডেকে এনেছি। আমাকে বাঁচান। আপনারা বাঙালি, তাই জোয়ান। আমার ব্যথা আপনারা বুঝতে পারবেন। গত বছরের কথা। এমনি এক সন্ধ্যেয় মুন্সি এসে খবর দিলে বাঙালিবাবু এসেছেন, গান শুনতে চান। আমার যা প্রাপ্য তা তিনি মুন্সিকে আগেই দিয়ে দিয়েছেন। আমি তাকে নিয়ে আসতে বললুম। তারপর দোরের কাছে এগিয়ে গেলুম অভ্যর্থনার জন্য। বাবুজি, সে কি রূপ! 19-20 বছর বয়স বোধ হয়। ছিপছিপে গৌরবর্ণ দেহ, সুন্দর দুটি মমতা কোমল চোখে বিশ্বের সমস্ত আবেগ মাখানো। সে চোখের দিকে চেয়ে মানুষ এক লহমায় নিজেকে হারিয়ে ফেলে। গান আরম্ভ হলো। বারবার গাইতে গাইতে অন্যমনস্ক হয়ে উঠলুম। সারেঙ্গি ভ্রুকুটি করতে লাগলো। বোধহয় তালও ভুল হচ্ছিল। শেষে একসময় সে রাগ করে চলে গেল। কিন্তু গান যে বন্ধ হলো তার জন্যে সে বাবুজি কিছু বললেন না। তিনি শুধু চুপ করে আমার দিকে চেয়ে বসে রইলেন। আমার নিয়ম আছে, আমি সব সময় ঘুমটায় মুখ ঢেকে রাখি। নাচ কিংবা ভাও দেওয়ার গান আমার নয়। আমার যা কিছু কাজ সব গলায়। সেদিনও মুখ আমার ঢাকাই ছিল। কিন্তু সেই দুর্দান্ত তরুণ সহসা সামনের দিকে ঝুঁকে পড়ে হাত ধরে আমাকে টেনে নিলে তার বুকের ওপর। তারপর বলে, বাইজি, নিজেকে তুমি কেবলই ঢেকে রাখবে, তা হবে না। সে আমার মুখের ওড়না সবলে সরিয়ে দিয়ে মিনিট খানেক চেয়ে রইল আমার মুখের দিকে। তারপর আমার কম্পিত ওষ্ঠে দীর্ঘস্থায়ী একটি চুম্বন এঁকে দিয়ে তেমনি অকস্মাৎ ঘর থেকে বেরিয়ে চলে গেল।
আমি কিছুক্ষণ বিহ্বল হতচেতন অবস্থায় পড়ে রইলাম। জ্ঞান যখন ফিরল তখন আর তার চিহ্নমাত্র নেই। নাম জানি না, ঠিকানা জানি না, পরিচয় মাত্র ওই 8 ঘন্টার। কিন্তু তারই মধ্যে সে আমার সর্বস্ব হরণ করে নিয়ে গেল। মুন্সিকে ডেকে পাঠালুম, সেও নাম ঠিকানা জানে না। তাকে প্রচুর পুরস্কারের লোভ দেখালুম। গোয়েন্দা লাগিয়ে সমস্ত লখনৌ শহর খুঁজলুম, কিন্তু কোথাও তার খোঁজ মিলল না। কত বাঙালি বাবুকে বললুম, কেউ খবর দিতে পারলে না। বাবুজি, আপনারা বোধহয় তার বয়সী হবেন, নিশ্চয়ই তাকে চেনেন। দেবেন তার ঠিকানা আমায়? শুধু তাকে একবার দেখব। আর কি সে লখনৌতে আসবে না? কত তো খুঁজি, দেখা পাই না। বাইজি হাত দুটি জোর করিয়া বারবার ব্যাকুলভাবে মিনতি জানাইতে লাগিল। অশ্রুতে তার মুখের অবগুণ্ঠন ভিজিয়া উঠিল। কিন্তু হায়, কেমন করে ইহাকে জানাইব যে নাম ঠিকানা না জানা থাকিলে বাংলার লক্ষ লক্ষ তরুণের মধ্য হইতে ইহার মনোহরকে খুঁজিয়া বাহির করা একেবারেই অসম্ভব। সতীশ একটু ঢোক গিলা কথা কইবার চেষ্টা করিল। একটুও পরিচয় জানা না থাকলে এত লোকের মধ্যে থেকে কি করে তাকে খুঁজে বের করবো বাইজি? মেহের প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিল, না না, তা হবে না। আপনারা চেষ্টা করলেই পারবেন। এটুকু আমার জন্য করতেই হবে। বলুন, করবেন? সতীশের বাহুমূলে একটা ছোট্ট চিমটি কাটিয়া কহিলাম, নিশ্চয়ই দেব বাইজি। মাস 6 মধ্যেই তোমাকে খবর দেব, ভয় নেই। বাইজির চক্ষু যে উজ্জ্বল হইয়া উঠিল তা ওড়নার বাহির হইতেই টের পাইলাম। তারপর কোনো রকমে তাহার ঠিকানাটা লইয়া পরে চিঠি দিবার প্রতিশ্রুতি দিয়া তাহার কৃতজ্ঞতা ও আতিথেয়তা এড়াইয়া বাহির হইয়া পড়িলাম রাস্তায়। সতীশ বাইরে আসিয়া কিছুক্ষণ অভিভূতের মতো পথ চলিতে লাগিল। তারপর কহিল, কেন মিথ্যা আশা দিলি? নইলে কি রক্ষে ছিল? দেখলি না, পাগল হয়ে গেছে একেবারে। আরও কিছুক্ষণ পরে সতীশ কহিল, বিমল হয়তো বিশ্বাস করবে না। সে কথার জবাব দিলাম না। তখন ভাবিতেছিলাম মেহেরের কথা। আগাগোড়াই পাগলামি নয় তো? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।